রণজিৎ তার বউ পপিকে নিয়ে কানাডাতে থাকতো। তারা 5 বছর আগে কানাডাতে শিফট করেছিল। পপি শহরের খুবই মডার্ন একজন মেয়ে ছিল, কিন্তু রণজিৎ ছিল একজন গ্রামের ছেলে। রণজিতের বাবা মা গ্রামেই থাকতো, কিন্তু এখন তাদের বয়স হয়ে যাওয়ায় এবং বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকায় রণজিৎ ঠিক করেছিল তার বাবা মাকে কানাডাতে নিয়ে আসবে এবং সেই জীবনটুকু বাবা মায়ের সেবা যত্ন করবে। কিন্তু রণজিতের এই সিদ্ধান্তে পপি খুশি ছিল না। কিছুদিনের মধ্যেই রণজিতের বাবা মা বিদেশের মাটিতে পা রাখে। রণজিৎ এবং পপি তাদের দুজনকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যায়। কি হলো বাবা মা, তোমাদেরকে দেখে তো খুব চিন্তিত বলে মনে হচ্ছে। আসতে গিয়ে কোনো অসুবিধা হয়েছে নাকি? দেখ না বাবা, আমরা সঙ্গে করে বেশ কয়েকটা ব্যাগ নিয়ে এসেছিলাম, ব্যাগগুলো হারিয়ে গেছে। আমরা তখন থেকে আমাদের ব্যাগ খুঁজেই যাচ্ছি, কোথাও তো আমাদের ব্যাগগুলো দেখতে পাচ্ছি না। কেউ চুরি করে নিয়ে পালালো নাকি বলতো? লতিকা দেবীর কথা শুনে পপি ভীষণ পরিমাণে হাসতে শুরু করে দেয়। আমি জানতাম আপনারা এখানে আসতে গিয়ে নিশ্চয়ই কোনো না কোনো কাণ্ড ঘটাবেন। জীবনের প্রথমবার তো ফ্লাইটে উঠেছেন বোধহয়। গ্রামের মূর্খদের সঙ্গে এটাই হবে স্বাভাবিক। আপনারা এটাও জানেন না ফ্লাইট থেকে নেমে এয়ারপোর্টের বাইরে এসে ব্যাগপত্রের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। আপনাদের মূর্খমিতে আমার ভীষণ হাসি পাচ্ছে। উফ, ঠিক আছে, এটাতে এত বেশি পরিমাণে হাসাহাসির তো কিছু ছিল না। আমি যখন প্রথমবার ফ্লাইটে করে কানাডা এসেছিলাম আমার সাথে এটাই হয়েছিল। বাবা মাও তো প্রথমবার ফ্লাইটে উঠেছে, তাই এসব তো কিছু জানে না। এর পরের বার থেকে আর কোনো মিস্টেক হবে না। সে কি, তুমি তোমার বাবা মাকে যতই সাপোর্ট করে কথা বলো না কেন, তোমার বাবা মা কিরকম পাবলিক সেটা আমার ভালো মতোই বোঝা হয়ে গেছে। তুমি কিছুই বুঝতে পারোনি, সময় হলে সবই বুঝতে পারবে। মা বাবা চলো তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি ব্যাগগুলো নিয়ে আসছি। আমরা তো অনেকগুলো ব্যাগ নিয়ে এসেছি বাবা, এতগুলো ব্যাগ তুই একা একা কিভাবে নিয়ে যাবি? এখানে কুলি পাওয়া যাবে না? কুলিকে বললে সুবিধা হবে তো, বেকার বেকার তোকে এত কষ্ট করতে হবে না তাহলে। কালীপদ বাবুর কথা শুনে পপি আবার ভীষণ জোরে জোরে হেসে ওঠে। দেখেছো রণজিৎ, তোমার বাবা মা যে গ্রামের গেও ভূত সেটা আবার একবার প্রমাণ হয়ে গেল। এয়ারপোর্টে আবার কুলি পাওয়া যায় এটা আপনাদেরকে কে বললো? উফ বাবা গো, আমার তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। বাবা, এয়ারপোর্টে কুলি পাওয়া যায় না। আমি ব্যাগগুলো ট্রলিতে করে নিয়ে যাব, কোনো অসুবিধা নেই। তোমরা চলো এবার গাড়িতে গিয়ে বসো সবাই। কিছুক্ষণ পর তারা বাড়িতে চলে আসে। প্রথম দিন থেকেই পপি তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মাকে অপমান করা শুরু করে দিয়েছিল। একদিন যখন পপি রান্নাঘরে রান্না করছিল তখন তার শাশুড়ি মা সেখানে এসে বলে, বৌমা দাও, আমি তোমার হাতে হাতে কিছু কাজ করে দিই। দুজন মিলে একসঙ্গে কাজ করলে তাড়াতাড়ি হবে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার রান্নাঘরকে দেখে আপনার কি গ্রামের রান্নাঘর বলে মনে হচ্ছে? এটা কানাডার মডিউলার কিচেন। আমার রান্নাঘরে সমস্ত জিনিসই ইলেকট্রনিক্সের, যেমন চপার, মিক্সচার, মাইক্রোওয়েভ। এগুলোর তো আপনি জীবনে নামই শোনেননি। এগুলো ব্যবহার করা তো দূরের কথা। তা তুমি ঠিকই বলেছো বৌমা, আমাদের গ্রামের রান্নাঘরের সঙ্গে এখানকার রান্নাঘরের অনেক তফাৎ আছে। তবে তুমি যদি আমাকে একটু দেখিয়ে দাও আমি চেষ্টা করতে পারি। এগুলো কোনো 2-5 টাকার জিনিস নয়, বুঝেছেন? যে আপনি আপনার ইচ্ছা মতো ট্রায়াল করে দেখতে পারবেন। আপনাকে কিছু করতে হবে না, আপনি চলে যান এখান থেকে। বেকার বেকার আমার জিনিসগুলো সর্বনাশ করবেন না। আরে পপি, তুমি কিভাবে মায়ের সঙ্গে কথা বলছো? তুমি যখন প্রথম কানাডায় এসেছিলে তোমার তো এই জিনিসগুলো ব্যবহার করতে গিয়ে অনেক প্রবলেম হয়েছিল। আস্তে আস্তে তুমিও তো এইসব শিখে গেছো, মাও সেরকম আস্তে আস্তে সব শিখে যাবে। তুমি আমার সঙ্গে তোমার মায়ের তুলনা করছো? তোমার মা কোথায় একজন গ্রামের মহিলা, আর আমি শহরের মডার্ন মেয়ে। আমি যেখানেই যাই না কেন খুব সহজেই সবকিছু মানিয়ে নিতে পারি। ওকে, তোমার মা যেটা পারবে না। আরে আরে ঠিক আছে বাবা, আমার জন্য তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না। বৌমা তুমি রান্না করো, আমি এখান থেকে চলে যাচ্ছি। এই বলে লতিকা দেবী মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পপি কখনো তার শাশুড়ি মাকে রান্নাঘরে ঢুকতে দিত না। একদিন কালীপদ বাবু টিভির রিমোট হাতে নিয়ে টিভি চালানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই টিভিটা অন করতে পারে না। বৌমা দেখো তো, আমি কখন থেকে টিভিটা অন করার চেষ্টা করছি কিন্তু কিছুতেই টিভিটা চলছে না। এই কথা শুনে পপি তাড়াতাড়ি করে কালীপদ বাবুর হাত থেকে টিভির রিমোটটা নিয়ে নেয়। ইস, ভাগ্যিস আমি এখানে এলাম, না হলে টিভির রিমোটটা একেবারে খারাপই করে দিতেন, আর সেই সাথে টিভিটাও যেত। আরে আপনি ভাবলেন কি করে আপনাদের মতো পাবলিক এরকম স্মার্ট টিভি অন করতে পারবে? এটা আপনাদের ওই গ্রামের সাদা কালো টিভির রিমোট নয়। এই রিমোটটা স্ক্রিন টাচিং রিমোট। এই রিমোট দিয়ে আপনি টিভি অন করতে পারবেন না। ঠিক আছে বৌমা, তুমি তাহলে টিভিটা চালিয়ে দাও, আমি একটু খবর দেখি।
না, কোনো দরকার নেই। আসলে আমি আমার টিভিতে সমস্ত ইংলিশ চ্যানেলগুলো ইনস্টল করে রেখেছি। আপনি এখানে বাংলা চ্যানেল খুঁজে পাবেন না। আর গ্রামের লোকেরা যে ইংলিশ বোঝে না এটা তো আমি ভালো করেই জানি। তাই শুধু শুধু টিভি চালিয়ে বসে থেকে আপনি নিজের অপমান নিজেই করবেন না। এই বলে পপি টিভির রিমোটটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরকম ভাবেই এক সপ্তাহ কেটে যায়। একদিন রাত্রিবেলা সবাই মিলে একসঙ্গে ডিনার করতে বসে। পপি, তোমাকে এত করে বললাম আজকের দিনটা তুমি অন্তত ইন্ডিয়ান কোনো খাবার রান্না করতে পারতে, সাদা ভাত, রুটি, কোনো সবজি বা তরকারি, যা কিছু। কিন্তু তুমি তা না করে পিৎজা আর বার্গার বানালে কেন? মা বাবা তো এই ধরনের খাবার খাওয়ার অভ্যাস নেই। তোমার বাবা মায়ের যেমন এই ধরনের খাবার খাওয়ার অভ্যাস নেই, আমারও সেরকম ইন্ডিয়ান খাবার রান্না করার অভ্যাস নেই। আমি তো আগেই বলেছিলাম এখানে এসে তোমার বাবা মা থাকতে পারবে না। এবার এসেই যখন পড়েছে তখন এখানকার খাবার খেয়ে নিজেদেরকে তো অভ্যস্ত করতেই হবে। না না বৌমা, কোনো অসুবিধা নেই। আর রণজিৎ, তুই একটু চুপ করে থাকতে পারিস না? সবসময় আমাদের জন্য তুই বৌমাকে কথা শোনাস কেন? আজকে দেখি না বৌমার হাতের এই রান্না করা খাবারগুলো খেতে কেমন লাগে। এই বলে লতিকা দেবী এবং কালীপদ বাবু বার্গার খেতে যাবে। ঠিক সেই সময় পপি বলে, আরে আরে, বার্গার কিভাবে খেতে হয় আপনারা সেটুকু জানেন না? দেখো রণজিৎ, দেখো তোমার বাবা মা বার্গারকে রুটি সবজি মনে করেছে। এই জন্য বারবার করে বলেছিলাম তোমার বাবা মাকে এখানে নিয়ে এসো না। এনাদেরকে নিয়ে আমরা মুশকিলে পড়ে গেলাম। তুমি চিন্তা করো না বৌমা, আমরা দুজনে এমনিও ঠিক করেছি আমরা এখানে আর বেশি দিন থাকবো না। আমরা সামনের সপ্তাহের দিকেই গ্রামে ফিরে যাব। আমরা চলে গেলে তোমাদের কোনো রকম একটা সমস্যা হবে না। কেন বাবা, তোমরা তো এখানে এসেছিলে বাকি জীবনটা আমাদের সঙ্গে থাকবে বলে, তাহলে আবার গ্রামে ফিরে যাওয়ার কথা বলছো কেন? পপির ব্যবহারে তোমাদের খারাপ লেগেছে বলে? না না, সেরকম কোনো ব্যাপার নেই বাবা। আসলে আমরা গ্রামের মানুষ তো, এই জায়গাতে সত্যি সত্যি আমরা মানিয়ে নিতে পারছি না। সেই জন্য আমাদের আর এখানে থাকারও ইচ্ছা করছে না। তুই চিন্তা করিস না, আমরা না হয় আবার কিছুদিন পর এখানে আসবো। ঠিক আছে, আমি আর পপিও তাহলে তোমাদের সঙ্গে গ্রামে কিছুদিন গিয়ে থাকবো। অনেকদিন হয়ে গেল আমাদেরও তো গ্রামে যাওয়া হয় না। পপি কিছুতেই গ্রামে যেতে চায় না। শেষ পর্যন্ত রণজিৎ পপিকে বাড়িতে একা রেখেই তার বাবা মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যাবে বলে ঠিক করে। রণজিতের মুখে এমন কথা শুনে পপি বাধ্য হয়ে গ্রামে যেতে রাজি হয়ে যায়। পপি এর আগে কখনোই গ্রামে যায়নি। সে জীবনের প্রথমবারের মতো গ্রামে এসেছিল। সেখানে আসতেই তার শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকে ওই এলাকার লোকজন অনেক বেশি সম্মান করছে। অনেকে আবার কালীপদ বাবু এবং লতিকা দেবীকে স্যার ম্যাডাম বলেও ডাকছে। পপি কিছুই বুঝতে পারে না। হঠাৎ করে সেখানে তাদের গ্রামেরই দুজন মহিলা চলে আসে। দিদি, আপনারা চলে এলেন? সত্যি আপনারা এই কদিন গ্রামে ছিলেন না, সবার মনটা কেমন যেন খারাপ হয়েছিল। ও, এটা তাহলে আপনার নতুন বৌমা? ইস, কি ছোট বাজে জামা পরেছে। একে দেখে বোঝাই যাচ্ছে এ আপনার বাড়ির বৌমা হওয়ার যোগ্য নয়। এরকম ভাবে কাউকে অপমান করো না বুলটি। আমার বৌমা তো প্রথমবার গ্রামে এসেছে, তাই এখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে কিছুই জানে না। তবে আস্তে আস্তে সবকিছুই শিখে যাবে। চলো বৌমা, এবার বাড়ি চলো। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন তাদের সেই প্রতিবেশী বুলটি দেবী আবার তাদের বাড়িতে আসে। সে দেখে যে লতিকা দেবী রান্না করছে আর তার বৌমা বসে ফোন ঘাঁটছে। একই দিদি, আপনি রান্না করছেন আর আপনার বৌমা বসে আছে? ইস, কি বাজে ব্যাপার। আপনার বৌমা কি রান্না বান্না করতে জানে না? আরে না না, আমার বৌমা তো সবই জানে। প্রথমবারের জন্য শ্বশুর বাড়িতে এসেছে বলে আমি আমার বৌমাকে কোনো কাজ করতে দিচ্ছি না, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, আসলে আমি এসেছিলাম আমার একটা শাড়িতে এমব্রয়ডারি কাজ করানোর জন্য। আপনি তো এখন রান্না করতে ব্যস্ত আছেন, আপনার বৌমাকে বরং বলুন আমার শাড়িটাতে এমব্রয়ডারি কাজটা করে দিতে। কি বলছেন কি? আমি এসব এমব্রয়ডারি কাজ করতে জানি না। ওকে, আমি কি এসব কখনো করেছি নাকি যে আমি এগুলো করতে পারবো? ওরে বাবা, সে কি? তুমি তো দেখছি কিছুই জানো না। তুমি এরকম ভাবসাব দেখাচ্ছ যেন তুমি সত্যি সত্যি বিদেশি। তোমার জন্ম তো এদেশেই হয়েছে, তারপরও তুমি এরকম কেন? লতিকা দিদির বৌমা হওয়া সত্ত্বেও তুমি এই কাজগুলো জানো না? এটা আমরা কিভাবে মেনে নেব? আরে বুলটি, ছাড়ো না, এটা তুমি রেখে যাও, আমি পরে কাজটা করে দেব। আরে দিদি দাঁড়ান না। হ্যাঁ, যেটা বলছিলাম, তুমি কি জানো না তোমার শাশুড়ি মা খুব ভালো এমব্রয়ডারি কাজ করতে জানে? আমাদের গ্রামের অনেক মহিলা মেয়েদেরকে এমব্রয়ডারি কাজ শিখিয়েছে। এখনো পর্যন্ত ফ্রিতে অনেক মেয়েদেরই ক্লাস করায়। শুধু তাই নয়, সরকার থেকে তোমার শাশুড়ি মাকে অনেক পুরস্কারও দেওয়া হয়েছে। আর আমার ছেলে তোমার শাশুড়ি মায়ের কাছ থেকে কাজ শিখে এখন শহরে ফ্যাশন ডিজাইনার হিসেবে চাকরি করছে। এটা শুনে পপি ভীষণ পরিমাণে অবাক হয়।
সে তার শাশুড়ি মাকে এই নিয়ে কোনো কথাই বলতে পারে না। কিছুদিন পরেই তাদের গ্রামে একটা বড়সড় ধরনের সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করা হয়। সেখানে চিফ গেস্ট হিসেবে কালীপদবাবু এবং তার পরিবারকে নিমন্ত্রণ জানানো হয়েছিল। সবার প্রথমে স্টেজে উঠে এক ব্যক্তি কালীপদবাবুকে সম্মান জানিয়ে তার সম্পর্কে বেশ কিছু কথা বলতে শুরু করে। আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হলেন কালীপদ বাবু। আপনারা সবাই জানেন এনার জন্য আমাদের গ্রামের কত উন্নতি সাধন হয়েছে। ইনিই প্রথম আমাদের গ্রামে সবাইকে কম্পিউটার শিখিয়েছেন। শুধু তাই নয়, নিজে কম্পিউটার শেখার পর আমাদের গ্রামের অনেকেই কম্পিউটার উপহার দিয়েছেন। এনার মহান কাজের জন্য আজকে আমাদের গ্রামের অনেকেই শহরে গিয়ে চাকরি বাকরি করছে। এখন আমরা ওনাকে সম্মান জানানোর জন্য ওনার হাতে কিছু পুরস্কার তুলে দেব। পপি এই সমস্ত কথাগুলো শুনে আকাশ থেকে পড়ে। রণজিৎ, তোমার বাবা মা পড়াশোনা জানেন? আমি কি ভুল করে ফেললাম? আমি তো তোমার বাবা মাকে মূর্খ মনে করেছিলাম, সেজন্য আমি ওনাদেরকে অনেক অপমান করেছি। কিন্তু এনারা যে এতটা ভালো মানুষ আর এনাদের মধ্যে এতটা প্রতিভা আছে আমি তো জানতামই না। হ্যাঁ, তুমি জানো না বলেই তো তোমাকে আমাদের গ্রামে নিয়ে এসেছি। আমরা যে কোনো নতুন জায়গাতে গিয়ে প্রথমে কিছু বুঝতে পারি না, কিন্তু আস্তে আস্তে সবকিছু বুঝতে পেরে যাই। তুমি নিজেই দেখো না, এই গ্রামে এসে তোমার কতটা অসুবিধা হচ্ছে নিজেকে মানিয়ে নিতে, কিন্তু আমার মা বাবা সবসময় তোমার সঙ্গে সহযোগিতা করছে। কখনো কি তোমাকে অপমান করেছে? পপি তার ভুলের জন্য খুবই লজ্জিত হয়ে পড়ে। সে তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মায়ের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। কিছুদিন পর পপি এবং রণজিৎ কালীপদবাবু ও লতিকা দেবীকে নিয়ে আবার কানাডায় ফিরে যায়। তারা সবাই মিলে সুখে শান্তিতে বিদেশে জীবন কাটাতে থাকে। মিমি 5 বছরের ছোট্ট একটা মেয়ে ছিল। ভয়ানক গরমেও তার ঠাকুমা তাদের ঘরের পাখা বন্ধ করে রেখে দেয়। মিমি পাখা বন্ধ থাকার কারণ জানতে চাইলে তার ঠাকুমা বলে 10 মিনিট পাখাটা বন্ধ করে পাখাটাকে একটু রেস্ট দিলে তবে সেটা থেকে আরো বেশি পরিমাণে ঠান্ডা হাওয়া বেরোবে। দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে যায়। মিমি গরমে অসুস্থ হতে থাকে, কিন্তু তবুও তার ঠাকুমা বিমলা দেবী পাখাটা চালিয়ে দেয় না। ঠাম্মা, এবার ফ্যানটা চালাতে দাও না, খুব গরম লাগছে। তুমি তো বলেছিলে 10 মিনিট বন্ধ করে রাখতে, এখন তো 1 ঘন্টা হয়ে গেল। এবার একটু পাখাটা চালাতে দাও। তোর সাহস তো কম না, জন্মাতেই আমার ছেলেটাকে খেয়ে ফেললি, তাও তোর লজ্জা নেই? একটু পাখাটা অফ করে ইলেকট্রিক বিলটা বাঁচাচ্ছি, সেটা কি তুই বুঝতে পারছিস না? তুই কি আমাদের সবাইকে খেয়ে তারপরে শান্তি পাবি? বিমলা দেবীর কথা শুনে অদিতি সেখানে চলে আসে। অদিতি মিমির মা অর্থাৎ বিমলা দেবীর ছেলের বউ ছিল। বিমলা দেবীর ছেলে আজ থেকে 3 বছর আগে কারখানায় কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। তারপর থেকে অদিতি জামা কাপড় সেলাই করেই তাদের ঘরের সমস্ত খরচা বহন করে। আপনি কেন শুধু শুধু আমার মেয়েটাকে এতগুলো কথা শোনাচ্ছেন? আপনার মধ্যে কি মায়া মমতা বলে কিচ্ছু নেই? এইটুকু একটা বাচ্চা মেয়ে গরমে ঘেমে স্নান করে গেছে, আর আপনি নিজের জেদ বজায় রাখার জন্য পাখাটা বন্ধ করে রেখেছেন। তোমার ভালোর জন্যই তো করছি। তুমি তো দিনরাত বলো যে তোমার যা রোজগার হচ্ছে তাতে সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে। তাহলে যদি একটু ইলেকট্রিক বিল বাঁচিয়ে দেই তাহলে দোষের তো কিছু নেই গো বাবা। দোষের কিছু নেই মানে? আমার মেয়েটার যদি শরীর খারাপ হয়ে যায়, ওকে নিয়ে যদি এখন হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়, সেসব নিশ্চয়ই আপনার কাম্য নয়। তাহলে রাখো সারাদিন ফ্যান চালিয়ে, দরকার হলে ঘরে একটা এসি লাগিয়ে নাও। তোমার তো পয়সার কোনো অভাব নেই। প্রত্যেকদিন সকাল বিকেল এত এত জামা কাপড় সেলাই করছি শুধু তো মেয়েটার ভবিষ্যৎ পাল্টাবো বলেই, আর সেটার জন্য যদি আমার সমস্ত পুঁজি দিয়ে ঘরে এসি কিনে লাগাতে হয় আমি তাও কিনবো। আমি ভালোই বুঝতে পারছি আমার ছেলে কেন এরকম অকালে চলে গেল। এরকম মেয়ে যার বউ হবে সে তো বেশি দিন ভালো থাকতে পারবে না। এই বলে বিমলা দেবী সেখান থেকে চলে যায়। অদিতি তার ঘরের পাখা চালিয়ে তার মেয়েকে সুন্দরভাবে ঠান্ডা জল দিয়ে গা মুছিয়ে আবার নিজে সেলাই মেশিনে বসে পড়ে। ঘরে বসে সেলাই করলে ছিটকা পড়ে সুতোর টুকরো নানান রকম জিনিসে গিয়ে পড়ে এবং ঘরটা পুরোপুরি নোংরা হয়। আর ঘর নোংরা হয়ে গেলেই তার শাশুড়ি মা তাকে অনেক অনেক কথা শোনাতো। এছাড়াও সেলাই মেশিনের শব্দে তার ছোট্ট মেয়ের ঘুমটা ভেঙে যাবে এসব ভেবে অদিতি 42 ডিগ্রি গরমেও বাড়ির উঠানে বসে সেলাই করত। মাঝে মাঝে গরমে তার প্রচন্ড শরীর খারাপ করত, কিন্তু সে কোনোভাবেই তার কাজ করা বন্ধ করত না। এভাবেই সময় কাটতে থাকে। গরম কমার বদলে দিনের পর দিন আরো বাড়তেই থাকে। একদিন
আমি আর গরমে থাকতে পারছি না। পাশের বাড়ির টুকটুকিরা কালকে এসি কিনে লাগিয়েছে, ওদের ঘরটা এখন অনেক ঠান্ডা হয়ে যাবে, তাই না মা? আমাদের ঘরে কবে এসি লাগাবে? আর একটু ধৈর্য ধর, আমি আর কয়েকটা টাকা জমাই। তুই তো বড় হচ্ছিস, তুই তো বুঝিস বল, এরকম ছোটখাটো সেলাই করে বেশি টাকা তো ইনকাম করা যায় না। আর কয়েকদিন একটু অপেক্ষা কর, তারপর ইনস্টলমেন্টে এসি না হলেও একটা কুলার তো কিনতেই পারবো। ততদিনে আমি যদি গরমে মরে যাই, আমি তো আর এই গরমে থাকতে পারছি না মা। এরকম কথা একদম বলবি না মিমি, আমি তো তোর জন্যই এত কিছু করছি। আমি তো বলছি টাকা জমিয়ে ফেলেছি, এই দেখ আমার কাছে কত টাকা আছে। আর কিছুটা টাকা জমিয়ে ফেললেই একটা কুলার কিনতে পারবো, তখন আমরা দুজনে আরাম করে ঠান্ডা কুলারের ঘরে ঘুমাবো, কেমন? এই বলে অদিতি তার হাতের টাকাগুলো তার মেয়েকে দেখাতে থাকে। এমন সময় বিমলা দেবী এসে অদিতির হাত থেকে সমস্ত টাকাগুলো ছিনিয়ে নেয়। দিনরাত ঘরে কান্নাকাটি করতে থাকবে যে তোমার রোজগারের টাকায় সংসার চলছে না, আরো কিছু করতে হবে। আরো কত নেকা কান্নাই তো কাঁদো তুমি। এদিকে তলে তলে এতগুলো টাকা জমিয়ে রেখেছো, নিশ্চয়ই এখান থেকে পালিয়ে যাবার প্ল্যান করেছো, তাই না? না মা, পালিয়ে আর কোথায় যাব? আমার তো আর কোনো যাওয়ার মতো জায়গা নেই। আমি ঘরে কুলার কিনে আনবো বলেই টাকাগুলো জমিয়েছিলাম। এই গরমে তো আপনারও কষ্ট হচ্ছে, বলুন। একদম মিথ্যা কথা বলবে না। ওই 2-4টে ব্লাউজ সেলাই করে কেউ এত টাকা কামাতে পারে না। নিশ্চয়ই আমার ছেলের টাকা এগুলো, আর আমার ছেলের টাকা যখন, এগুলো আমার কাছেই থাকবে। ও ঠাম্মা, টাকাগুলো দিয়ে দাও না, ওটা দিয়ে মা কুলার কিনবে বলেছে। আমি আর গরমে থাকতে পারছি না ঠাম্মা। বিমলা দেবী মিমির কোনো কথাই শোনে না, সে টাকাটা নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে আরো দিন কাটতে থাকে, আর সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে গরমও বাড়তে থাকে। প্রখর রৌদ্রের তাপে অদিতির টিনের ছাদের ঘরগুলো যেন অগ্নিকুণ্ডে পরিণত হয়। গরমের মধ্যে মিমির শরীর খারাপ লেগেই থাকে। অদিতি কখনো তাকে নুন চিনির জল খাওয়ায়, আবার কখনো পাশের বাড়ি থেকে ঠান্ডা জল এনে সেই ঠান্ডা জলে তাকে স্নান করায়। কিন্তু মিমি তবুও কিছুতেই পেরে ওঠে না। এমন অবস্থায় অদিতি তার দোকানে আসা গ্রাহকদের কাছে টাকা পয়সা ধার চাইতেও লজ্জাবোধ করে না। মিনা বৌদি, আমাকে 5,000 টাকা ধার দিতে পারবে? তুমি তো আমার অনেক দিনের চেনা কাস্টমার, তাই তোমাকেই আমি সাহস করে বললাম। তোমাকে তো আমি ভালো মানুষ ভাবতাম, তুমি যে তলে তলে এমন চালাক তা তো জানতাম না। যেই দেখলে আজকে আমি আমার স্বামীকে নিয়ে তোমার দোকানে এসেছি, অমনি আমার কাছ থেকে টাকা ধার চেয়ে বসলে। তোমার কি মনে হয় আমার স্বামী টাকা কামায় তোমাদের ধার দিয়ে টাকা নষ্ট করার জন্য? আমি দাদাবাবুকে সত্যিই খেয়াল করিনি, আমি শুধু তোমাকেই জিজ্ঞাসা করলাম। তুমি তো আমার দোকানের অনেক পুরানো কাস্টমার, আমার 5,000 টাকার খুব দরকার। 5,000 টাকা হলেই আমি ইনস্টলমেন্টে একটা কুলার নিতে পারবো, না হলে এই গরমে আমার মেয়েটাকে আমি বোধহয় আর বাঁচাতে পারবো না। গরিবদের এত বড় বড় শখ করা ভালো নয়, বুঝলে? ভগবান যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করো। তোমার মেয়ের আবার এত বড় লোকই চালাকি শুনি যে ঘরে কুলার না লাগালেও ঠিক থাকতে পারবে না। আমাদের তো টিনের ছাদ, তাই ঘরগুলো খুব গরম হয়ে যায়। ও তো বাচ্চা মানুষ, ওর তো এত সহ্য ক্ষমতা নেই। আপনাদের বাড়িতেও তো বাচ্চা আছে, আপনারা তো ভালোই বুঝবেন। দেখেছো মিনা, এই মেয়ের সাহস দেখো। আমাদের ছেলে মেয়েদের সাথে ও নিজের মেয়ের তুলনা করছে। আমার বউ তোর দোকানে ব্লাউজ চুড়িদার সেলাই করতে না এলে তোর মেয়ে তো খেতেও পাবে না, তারপরেও তোর সাহস হয় আমার ছেলে মেয়েদের সাথে তুলনা করার? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আমি হাত জোড় করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা দয়া করে আর কথা বাড়াবেন না, আমাকে ক্ষমা করে দিন। এই বলে অদিতি আবার নিজের সেলাই মেশিনের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তার মেয়ের শরীর ঠিক করার জন্য সে কোনো উপায় না পেয়ে তার একমাত্র ইনকাম করার পথ সেলাই মেশিনটাও বিক্রি করে দেয়। সেই টাকা দিয়ে সে একটা কুলার কিনে বাড়িতে নিয়ে আসে। অদিতি সেলাই মেশিন বিক্রি করে কুলার এনেছে দেখে বিমলা দেবী প্রচন্ড রেগে যায়। সে রেগে গিয়ে কাউকে কিছু না বলে মিমিকে প্রচন্ড মারতে শুরু করে। আমি জানতাম এই অপয়া মেয়ে আমাদের সবাইকে না খেয়ে শান্তি পাবে না। প্রথমে আমার ছেলেটাকে খেলো, এখন গরম গরম করে আমাদের আয়ের একমাত্র জিনিসটাও খেয়ে ফেললো। তো শান্তি হয়েছে তো? তুই তো আমাদের সবকিছু ধ্বংস করে দিবি বলেই এই পৃথিবীতে এসেছিস। আমি কি করলাম ঠাম্মা? তুমি আমাকে কেন মারছো? তুমি আমার সাথে এমন কেন করো? আমি তো তোমাকে কত ভালোবাসি, তবুও তুমি আমাকে মারছো। আমার লাগছে। এই সমস্ত কিছু নিজের চোখে দেখতে পেয়ে অদিতি তার চোখে জল ধরে রাখতে পারে না।
আপনি এবার থেকে নিজের রোজগার নিজে করে নেবেন। আমি অনেকদিন আপনার অত্যাচার সহ্য করেছি, আর নয় আপনি যখন তখন আপনার রাগ আমার মেয়ের উপর তোলেন। এইটুকু বাচ্চা মেয়েকে আপনি অনেক কষ্ট দিয়েছেন, আমি এমন আর হতে দেব না। কি করবে তুমি শুনি? তোমার মুরদ আছে কিছু করার? মুরদ থাকলে একটা ছেলের জন্ম দিতে পারতে, এমন একটা সর্বনাশী মেয়ের জন্ম দিতে না। এই মেয়ে তো বড় হয়ে বিয়ে করবে, তখনও আবার আমার বাড়ির এক গাদা জিনিসপত্র নিয়ে চলে যাবে। একটা ছেলে থাকলে কাজ করে ঠাকুমার খেয়াল রাখতে পারতো। সেরকম ভবিষ্যৎ তোমার নেই জেনেও তুমি কিভাবে সেলাই মেশিনটা বিক্রি করে দিতে পারলে? হ্যাঁ, আমি আপনার এই বাড়িতে আর থাকতে পারবো না। আমি আর আমার মেয়ে আজকে এখান থেকে চলে যাব। আপনি নিজের থাকার ব্যবস্থা নিজেই করে নেবেন। এই বলে অদিতি তার দরকারি কয়েকটা জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ যাও, পেটে টান পড়লে আবার ঠিক সুরসুর করে বাড়িতে চলে আসবে। তোমাদের স্বভাব জানতে আমার আর বাকি নেই। অদিতি বিমলা দেবীর কোনো কথাতেই পাত্তা দেয় না। সে মিমিকে নিয়ে পথের পর পথ হাঁটতেই থাকে। গরমে তার মাথা ঘুরে এলে কিছুক্ষণের জন্য বিশ্রাম করে, আবার তারা পথ চলতে শুরু করে। দেখতে দেখতে বেশ কয়েক ঘন্টা পার হয়ে আসে। প্রখর রৌদ্রের তাপে মিমির শরীর খারাপ করতে শুরু করে। সে কেমন যেন নেতিয়ে পড়ে। তার এমন অবস্থা দেখে অদিতি প্রচন্ড ভয় পেয়ে যায়। সে রাস্তার আশেপাশের সমস্ত বাড়িতে গিয়ে একটু সাহায্য প্রার্থনা করে, কিন্তু অচেনা একজনকে সাহায্য করতে কেউই রাজি হয় না। শেষ পর্যন্ত একজন সহৃদয় ব্যক্তি এবং তার স্ত্রী তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। তারা মিমিকে তাদের বাড়ির ভেতরে নিয়ে যায়। তার চোখে মুখে জল দিয়ে তাকে এসি ঘরে ঘুমাতে দেয়। এসিতে কিছুক্ষণ থাকার পরেই মিমির শরীর আগের থেকে কিছুটা ঠিক হয়ে আসে। তোমাদের এমন অবস্থা কিভাবে হলো? আমরা সময় মতো সাহায্য না করলে ওই বাচ্চাটার যে কি হতো উপরওয়ালাই জানে। অদিতি সমরেশ বাবু এবং রঞ্জনা দেবীকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা জানায়। অদিতির কথা শুনে তারাও তাদের চোখের জল ধরে রাখতে পারে না। আপনারা যে আমাকে আর আমার মেয়েকে সবার মতো ফিরিয়ে দেননি, তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। কিভাবে ফিরিয়ে দিতাম? উপরওয়ালা আমাদেরকে কোনোদিনও সন্তান দেয়নি, তাই আমাদের মনে সন্তানের প্রতি মায়াটা যেন একটু বেশিই আছে। আমাদের চোখের সামনে একজন মা সন্তান হারা হবে, এটা কি মেনে নেওয়া যেত বলতো? আমি জানি না কি বলে আপনাদের ধন্যবাদ জানাবো। তবে যদি আপনারা আমাকে আপনাদের বাড়িতে কোনো কাজ দেন, তাহলে মেয়েটাকে খাইয়ে পরিয়ে একটু সুস্থ রাখতে পারবো। আমাদের বাড়িতে তো এখন কাজের লোকের সেরকম ডিমান্ড নেই, তবে আমার দোকানে চুড়িদার কুর্তি সেলাই করার লোকের অভাব আছে। তুমি যদি সেলাই জানতে তবে তোমার একটা পাকাপাকি কাজের ব্যবস্থা করে দিতাম। আপনার দোকানে? আপনার দোকান কোথায়? আমি কি সেখানে আমার মেয়েকে নিয়ে যেতে পারবো? আমি কাজ করলে ও আমার সাথে সাথে থাকবে। এমন হলে আপনি যেটা বলবেন আমি সেটাই করব। শহরের বড় বড় দুটো শপিং মলে আমাদের দোকান আছে, যেখানে শুধু ডিজাইনার কুর্তি আর চুড়িদারে বিক্রি হয়। গত কয়েক মাস ধরে আমাদের কারিগরগুলো ঠিকঠাক ভাবে কাজ সময় মতো দিতে পারছে না, অনেক কাস্টমার এসেও ফিরে যাচ্ছে। তুমি যদি পাকাপাকি ভাবে কাজ করতে যাও তাহলে কাল থেকেই কাজে লেগে পড়তে পারো। আমি তোমাকে অগ্রিম মাইনেও দিয়ে দেবো। আর হ্যাঁ, তুমি তোমার মেয়েকেও তোমার সাথে রাখতে পারো। আমাদের পুরো দোকান জুড়ে এসি আছে, ওর অসুবিধা হবে না। আমি তো সেলাইয়ের কাজই করতাম। আমার নিজেরও একটা ছোটখাটো চুড়িদার কুর্তি ব্লাউজ বানানোর দোকান ছিল। শুধু শুধু বাচ্চাটা ওখানে গিয়ে বসে থাকবে কেন? ও আমার সাথে থাকবে, তাহলে ওকে নিয়ে আমারও সারাদিন সময়টা কেটে যাবে। আর কাল থেকে তোমরা এই বাড়িতেই থাকবে। আমাদের গেস্ট রুমে এসি, পাখা, কুলার সমস্ত কিছুই আছে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। সমরেশ বাবু এবং রঞ্জনা দেবীর কথা শুনে অদিতি আবারও খুশিতে কেঁদে ফেলে। পরের দিন থেকে অদিতি রঞ্জনা দেবীর কাছে মিমিকে রেখে শান্তিতে সমরেশ বাবুর দোকানে সেলাইয়ের কাজ করতে যায়। সে সারাদিন এসিতে বসে সেলাই করত, আর মিমিও সারাদিন রঞ্জনা দেবীর কাছে এসিতেই থাকতো। অদিতি বাড়ি ফিরে এসে তাদের এসি ঘরে বিশ্রাম করত। এভাবেই কয়েক বছর কাটে। অদিতি সমরেশ বাবুর বাড়ির পাশে তার মেয়ের জন্য একটা ছোট্ট বাড়ি বানায়। মিমির এখন 8 বছর বয়স। সে স্কুলে পড়াশোনা করছে। এভাবেই জীবনের সমস্ত প্রতিকূলতা পার করে মিমি এবং অদিতি সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।